দিয়া enterprise is considering a new product line. The details of the investment proposal are as follows. দেখো, initial cash outlay expected life 5 years, অর্থাৎ 1 লক্ষ টাকা বিনিয়োগ করবে 5 বছরের জন্য। তার ভগ্নবিশেষ মূল্য স্ক্র্যাপ ভ্যালু আছে 10,000 টাকা, ওয়ার্কিং ক্যাপিটাল 20,000 টাকা। দেখো ইয়ার আছে আমাদের কি কি আছে। প্রথম মানে 5টা বছর দিছে। প্রথম বছর আসছে 25, 30, 32, 15, 40। আমাদের কি বলছে নিচে, দ্য প্রজেক্ট কস্ট অফ ক্যাপিটাল ইজ 10%, ট্যাক্স রেট আছে আমাদের 45, অর্থাৎ সিএফবিটি আমাদের দেওয়া আছে। আমাদের ডিপ্রিসিয়েশন করতে বলছে স্ট্রেট লাইন মেথডের মাধ্যমে। পেব্যাক পিরিয়ড বের করতে বলছে। আমাদের কি করতে হবে, আমাদের এখন একটা কাজ করতে হবে, যেহেতু ওয়ার্কিং ক্যাপিটাল আছে তখন আমাদের 1 লক্ষ টাকার সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করতে হবে। তাহলে পারচেস প্রাইস 1 লক্ষ টাকা আছে, ওয়ার্কিং ক্যাপিটাল আছে 20,000 টাকা। দুইটা যোগ করলে আসে আমাদের 1,20,000 টাকা। এটাই আমাদের নতুন এনসিও। আচ্ছা, ডিপ্রিসিয়েশন বের করব। কস্ট অফ মেশিন কত, 1,20,000 টাকা? না, আমাদের মেশিন এই ক্ষেত্রে একটু ভুল করবা না। এই ক্ষেত্রে আমাদের 1 লক্ষ টাকায় ধরতে হবে, আর এনসিও বলতে 1,20,000, কিন্তু মেশিনের মূল্য 1 লক্ষ টাকা। সেল বেস বিল কত, 10,000 টাকা বিয়োগ করব। হ্যাঁ, তারপরে আমাদের লাইফ ছিল কত, 5 বছর, ক্যালকুলেশন করলে 18,000 চলে আসছে। এখন সিএফএটি বের করতে হবে আমাদের, পে ব্যাক পিরিয়ড বের করতে হবে, আর এভারেজ রেট অফ রিটার্ন বের করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের ছোট একটা ঘর হলেই হবে। একটু দেখি। প্রথমে প্রথমে কি করতে হবে, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর নিয়ে আসতে হবে। সিএফবিটি কি কি ছিল? সিএফবিটি দেখো, 25, 30, 32, 15, 40, 25, 30, 25, 30, 32, 15, 40। ডিপ্রিসিয়েশন কত? ডিপ্রিসিয়েশন 18,000, প্রতি বছর 18,000 চলে যাবে। ইবিটি, আমরা জানি সিএফবিটি থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিলে ইবিটি পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এভাবে বের করব, 25 থেকে 18 বাদ দিব 7,000, 30 থেকে 18,000 বাদ দিলে 12,000, 32 থেকে 18,000 বাদ দিলে 14,000, 15 থেকে 18,000 বাদ দিলে আমাদের কত আসে? হুম, এটা বিয়োগ হয়ে যাবে, কারণ এটা ডিপ্রিসিয়েশন বড়। তাহলে 3,000 আসতেছে। 40,000 থেকে আমরা 18,000 বাদ দিব, 22,000 আসতেছে। এখন ইবিটির উপরে ট্যাক্স ধার্য করবো কত? আমাদের ট্যাক্স ছিল 45%। ট্যাক্স কত ছিল? ট্যাক্স ছিল 45%। ট্যাক্স কত ছিল? 45% ট্যাক্স ছিল। এখন আমরা ইএফবিটি 7,000 উপরে আমরা ট্যাক্স 45% প্রয়োগ করলে আমাদের আসে 3,150। 12,000 উপরে যদি আমরা ট্যাক্স প্রয়োগ করি আসে 5,400। 14,000 উপরে যদি ট্যাক্স প্রয়োগ করি 45% আসে 6,300। 3,000 উপরে ট্যাক্স প্রয়োগ করলে 45 আসে 1,350 টাকা। 22,000 উপরে 45% ট্যাক্স প্রয়োগ করলে 9,900 আসে। এখন আমাদের ইবিটিতে ট্যাক্স বাদ দিলে আমাদের আসে দেখো কত, 7,000 থেকে 3,150 বাদ দিলে 3,850। এভাবে আমরা সবগুলি করব। ইএটি চলে আসবে, মোট ইএটি হলো 28,600 টাকা। সিএফইটি কীভাবে বের করব? আমাদের সিএফইটি বের করতে হবে কীভাবে, ডিপ্রিসিয়েশন আর ইএটি যোগ করব। এই দুইটা যোগ করলে দেখো, ডিপ্রিসিয়েশন আর ইএটি যদি যোগ করি, এইভাবে যোগ করলে 21,850, 24,600, 25,700, 16,350, 30,100, এভাবে সিএফইটি আসতেছে। হুম আচ্ছা, সিএফইটি এখন আমাদের সি.সিএফইটি আনতে হবে। প্রথমে ঠিক একই রকম দেখো, 21,850 আনলাম, সেই 21,850 সাথে 24,600 যোগ করলে 46,450, 46,450-এর সাথে 25,700 যোগ করবো, 72,150, 72,150 সাথে 16,350 আসে 88,500, আসে 88,500 থেকে সাথে 30,000 যোগ করবো, 30,100 যোগ করবো, আসে 1,18,600 আসে। এইভাবে সিএফইটি যোগ করলে 1,48,600, এটাই আমাদের পিভি, অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু আসে। আচ্ছা, পরবর্তীতে আমরা আসি, আমাদের কি বলছে, পে ব্যাক পিরিয়ড বের করতে বলছে। পে ব্যাক পিরিয়ড বের করতে হলে আমাদের কী করতে হবে, সূত্র নিতে হবে। সূত্রটা একটু দেখো, টেকনিকের সূত্রটা মনে রাখার কথা বলছিলাম। পে ব্যাক পিরিয়ডের অর্থ কী দাঁড়ায়? পে ব্যাক পিরিয়ডের অর্থ দাঁড়ায় হলো আমাদের এই যে
1,20,000 টাকা ইনভেস্ট করছি, এই 1,20,000 টাকা কবে উঠে আসবে দেখো, 1,20,000 টাকা কত বছরের মধ্যে উঠে আসবে? আচ্ছা, এখান থেকে দেখলেই আমরা বুঝবো, এইখান থেকে দেখলেই বুঝবো। 1,20,000 টাকা, তো 1,20,000 আছে, দেখো 1,18,000 আছে। হ্যাঁ, 1,48,000 আছে। 1,18,000 সর্বনিম্ন, 1,20,000 আর পাওয়া যায়নি, অথবা 1,20,000 বেশি পাওয়া যায়নি। অর্থাৎ আমাদের সর্বশেষ বছর পঞ্চম বছরে গিয়ে আমরা টাকাটা উঠাইতে পারবো, তাছাড়া পারবো না। এর মান 5 হবে, এবং এই 1,18,000 সি ডট সিএফইটি আসবে, আর এনসিও কত ছিল? 1,20,000। আমাদের এই সিএফইটির নিচে কত ছিল? 30,000 ছিল, সেই 30,000 আমাদের নিয়ে আসতে হবে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, আমাদের এটা চলে আসলো। আমাদের পেব্যাক পিরিয়ডের যে নিয়মটা আমরা বলতেছিলাম, আহ, এ আচ্ছা, তাহলে আমাদের আসলো কত পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে? 5.047 আসলো। আচ্ছা, এখন আমাদের ARR, এভারেজ রেট অফ রিটার্ন, হ্যাঁ, অর্থাৎ এভারেজ ইএটি আর ইনভেস্টমেন্ট, এভারেজ ইনভেস্টমেন্ট আসবে। যেহেতু এভারেজ আর রেট অফ রিটার্ন বলছে, তাহলে আমাদের কি আসতে হবে? আগে আসতে হবে এভারেজ ইএটি, তারপরে এভারেজ ইনভেস্টমেন্ট। আচ্ছা, এভারেজ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। এভারেজ ইএটি তো আমরা এখান থেকেই পেয়ে যাব। ইএটি কত? 28,000 ছিল, তাকে আমরা 2 দিয়ে ভাগ দিই, সরি 5 বছর 5 দিয়ে ভাগ দিব। 28,600-কে 5 দিয়ে ভাগ দিলে আমাদের কত আসতেছে? আমাদের 28,600-কে যদি 5,000 দিয়ে মানে 5 বছর দিয়ে ভাগ দিই, 5,720 টাকা আছে। এভারেজ ইনভেস্টমেন্ট কত? একটা জিনিস দেখি, আমাদের এভারেজ ইনভেস্টমেন্ট বের করতে হলে, গত ক্লাসে একটা এই কথাটা বলতে ভুলে গেছিলাম। আমাদের এভারেজ বের করতে হলে যে আমাদের ইনভেস্ট করছি আর যে আমাদের ভগ্নাংশেষ মূল্য ছিল, এই দুইটা যোগ হবে। দুইটা যোগ হওয়ার পরে 2 দিয়ে ভাগ দিতে হবে। এই যে 1,00,000-র সাথে 10,000 যোগ দিয়েছি, তারপর 2 দিয়ে ভাগ দিছি, এবং আমাদের 20,000 যে একটা ওয়ার্কিং ক্যাপিটাল ছিল সেটা যোগ করতে হবে। ওয়ার্কিং ক্যাপিটাল কত ছিল? 20,000 ছিল, সেই ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের কি করতে হবে? যোগ দিতে হবে। তাহলে আমাদের দেখো, ক্যালকুলেটার হাতে নিয়ে করো, 1,10,000, 1,10,000-এ যদি তুমি 2 দিয়ে ভাগ দাও, তাহলে আসে 55,000। তার সাথে যদি 20,000 যোগ দাও, তাহলে আমাদের আসে কত? 75,000 টাকা। অর্থাৎ যখন আমাদের এইখানে একটু গুরুত্বপূর্ণ, এই কারণে গুরুত্বপূর্ণ এই অঙ্কটা, এই যে এই কারণটা, একটা হলো ইনভেস্টমেন্ট, যখন আমরা ডিপ্রিসিয়েশন বের করতে যাবো তখন শুধু এই টাকাটাই আসবে, হ্যাঁ, আর এই 10,000 বাদ যাবে। আর যখন আমরা এনসিও বের করবো, এনসিও যখন আমরা বের করতে যাবো, তখন এই টাকা আর এই 20,000 ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করতে আমাদের অবশ্যই হবে, তাছাড়া আমরা পারবো না। অর্থাৎ আমাদের এনসিও 1,20,000 টাকা। আর এই এভারেজ ইনভেস্টমেন্ট বের করতে গেলে আমাদের তাই করতে হবে, মানে প্রথমে আমাদের মেশিনের মূল্য এবং মেশিনের ভগ্নাংশেষ মূল্য, এই দুইটা যোগ করতে হবে, তারপর 2 দিয়ে ভাগ দিতে হবে, আবার ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করতে হবে। এভাবে আমাদের এভারেজ ইনভেস্টমেন্ট বের করতে হবে। তাহলে ARR আমরা এভাবে বের করব। এখানে আমাদের আসলো কত? 7.63% চলে আসলো। এভাবে আমরা করতে পারবো অনায়াসে।